শুভ দুপুর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি বাবু কামরুজ্জামান। দর্শক, রবি থেকে বৃহস্পতিবার দুপুর ঠিক একটায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও খবরের বিশ্লেষণ, এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। চাহিদা মতো গ্যাস বিদ্যুৎ না পাওয়ায় ধুঁকছে দেশের বস্ত্র ও পোশাক খাত। নেতিবাচক প্রভাব পড়ছে রপ্তানিতেও। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম-এর অভিযোগ, সরবরাহের আশ্বাস দিয়ে 1.5 বছর অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত সমস্যা সমাধানে বিপুল পরিমাণ গ্যাস চুরি ঠেকাতে হবে। মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে বিস্তারিত। চলমান শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ আছে সাভার, আশুলিয়া ও গাজীপুরে শতাধিক কারখানা। বুধবার কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য আর কিছু সবেতনে ছুটি দিয়েছে। সহিংসতার জেরে শিল্পাঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে। কারওয়ান বাজারে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন বস্ত্র খাতের অচল অবস্থা নিয়ে। সংগঠনটির সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, বস্ত্র খাত নিয়ে বিদেশে নেতিবাচক বার্তা যাচ্ছে, হারাচ্ছে ক্রয়াদেশ। 60টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল। যদি এই ধারাবাহিকতা থাকে আর এই ব্যবসাগুলো আমাদের পার্শ্ববর্তী দেশে চলে যাবে এবং ওরকমই একটা প্রক্রিয়া চলছে যাতে আমাদের এখানে এই সেক্টরটা ধ্বংস দিকে যায়। এদিকে সচিবালয়ে শ্রম উপদেষ্টা জানিয়েছেন, আগের আইনের কিছু বাধ্যবাধকতা থাকায় শ্রমিকদের নিয়ে কাজ করতে দেরি হচ্ছে। শ্রম আইন নিয়ে কথা আছে এবং নিম্নতম মজুরি নিয়ে কথা, সেগুলো নিয়ে কাজ করতে আমাদেরকে শান্ত পরিবেশ দিতে হবে, যাতে করে আমরা আমাদের যে রিয়েল প্রবলেমগুলো সেগুলো অ্যাড্রেস করতে পারি এবং শ্রমিকদের সমস্যাগুলো একটা স্থায়ী সমাধানের দিকে যেতে পারি। আমরা আশা করব যে আমাদের শ্রমিকরাও ধৈর্য ধারণ করবেন এবং আমাদেরকে সেই সময়টা দেবেন। থেকে রিকোয়েস্ট করেছি যতটুকু মিনিমাম পর্যায়ে রাখা যায়, কিন্তু আনফরচুনেটলি একটা বড় গ্যাপ হওয়াতে অনেক ফ্যাক্টরি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও তিনি বলেন, গার্মেন্টস অসন্তোষ নিয়ে যারা বিক্ষোভ করছে তারা কেউ শ্রমিক নয়, তারা বহিরাগত, তাদের বিরুদ্ধে ব্যবস্থায় যাচ্ছে সরকার। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখছিলাম, এবারে সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই। সংবাদ বিশ্লেষণে আজকে আমরা কথা বলবো, আমরা জানি যে তৈরি পোশাক শিল্প ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে এবং বস্ত্র খাতের যে সংকট, সেটি নিয়ে গতকাল কিন্তু সংবাদ সম্মেলন করেছেন আনুষ্ঠানিকভাবে। বস্ত্র খাতের এই যে সংকট এবং সমাধানে করণীয়, তা নিয়ে আজকে সংবাদ বিশ্লেষণ করতে চাই। আজকে আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত রয়েছেন, শুরুতেই তাকে পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে আজকে রয়েছেন সালেউজ্জামান খান, রয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন সহসভাপতি। আমরা স্বাগত জানাতে চাই তাকে। সালেউজ্জামান খান, স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা শুরুতে একটি রিপোর্ট দেখছিলাম। আমরা সালেউজ্জামান শুনতে পাচ্ছেন আমাকে, আশা করি? জি জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আমরা আলোচনায় ফিরবো আপনার কাছে। তার আগে এই মুহূর্তে আমাদের একজন সহকর্মী অবস্থান করছেন সাভারে। সেখান থেকে আমরা একটু পোশাক খাতের সবশেষ পরিস্থিতি জেনে নিচ্ছি, যে সেখানকার কি পরিস্থিতি। দর্শক, এবারে সহকর্মী নাজমুল হাসানকে আমরা চেষ্টা করছি সংযুক্ত করবার। নাজমুল, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আজকের একটু সবশেষ পরিস্থিতি আপনার কাছে জানতে চাইবো, যে পোশাক খাত ঘিরে যে অস্থিরতা ছিল সেটি কিছুটা আসলে কমে এসছে কিনা এবং উৎপাদনমুখী শিল্প কারখানাগুলো একটু স্বাভাবিক দিকে ফিরছে কিনা। নাজমুল। বাবু কামরুজ্জামান, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন এবং তার আগে একটি প্রতিবেদন দেখাচ্ছিলেন, আমরা যেটা দাঁড়িয়ে আছি যে পোশাক কারখানার সামনে রয়েছি এবং সেই পোশাক কারখানা আপনারা জানেন যে কিন্তু পুরোদমে সকাল থেকে কাজ চললেও কিন্তু একে একে কিন্তু এখন 240-টিরও বেশি পোশাক কারখানা কিন্তু উৎপাদন বন্ধ করে শ্রমিকরা আজকে কয়েকদিনের যে আন্দোলন করছে, সেই আন্দোলনে তারা কিন্তু এখন আজকে সবচেয়ে বেশি পোশাক কারখানা কিন্তু বন্ধ হয়েছে এবং আমরা দেখেছি যে এই শিল্প কারখানা অস্থির এমনিতেই অস্থির। অন্যদিকে আবার তারা বলছে যে নাশকতার কোনো একটা তৃতীয় পক্ষ, যে তারা নাশকতা সৃষ্টি করে এই গার্মেন্টস সেক্টরটাকে ধ্বংস করার যে পায়তারা, সেটা তারা আসলে করছে বলে বিজিএমই এবং
মালিক পক্ষ তারা কিন্তু অভিযোগ করছে। এবং আমরা গতকালকে মালিক এবং বিজিএমের পক্ষ থেকে কিন্তু শ্রমিক এবং জনতার সাথে কিন্তু গতকালকে একটি সমাবেশ করেছিলেন। সেই সমাবেশ থেকে বলা হয়েছিল যে আজকে কিন্তু যে আশুলিয়ার যে তৈরি পোশাক কারখানা রয়েছে সেই তৈরি পোশাক কারখানাগুলো একযোগে কিন্তু খুলে দেওয়ার কথা বলা হয়েছিল। এবং সেই পোশাক কারখানা তো সকালে তারা শ্রমিকরা কাজে এসেছিলেন এবং এরই মধ্যে কিন্তু অনির্দিষ্টকালের জন্য কিন্তু 25টি কারখানাও কিন্তু বন্ধ করা হয়েছিল এবং এই অস্থিরতার কারণে। এবং পোশাক কারখানায় আপনারা জানেন যে শ্রমিকরা আসলে কারখানায় যোগদান করার পরেই কিন্তু তারা কার্ড পাঞ্চ করে কিন্তু সেখান থেকে আবার বের হয়ে যায়। এবং সেখান থেকে বলা হচ্ছে যে শ্রমিকরা আসলে তারা কিন্তু কাজ করতে গিয়ে তারা আসলে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এবং তারা সেই পোশাক কারখানায় যেসব শ্রমিক নেতারা রয়েছে তাদের সাথেও কিন্তু একাধিকবার বৈঠক করা হয়েছে এবং তারা বলেছিল যে শ্রমিকদের সাথে তারা কাজ করবে। আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনারা তো কাজ করছেন, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি কাজ? না, আমরা কাজ করতেছি, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, আমরা শান্তিপূর্ণভাবে কাজ করতেছি, এখানে কোনো সমস্যা নেই। এমনি কোনো অসুবিধা হচ্ছে কিনা? না না না, এমনি কোনো সমস্যা হচ্ছে না। কোনো আন্দোলন আপনারা করছেন কিনা? না না, এখানে কোনো আমরা আন্দোলন করতেছি না, কারণ আমাদের আন্দোলন করে বন্ধ হয়ে গেলে গার্মেন্টস আমরা কী করে খাবো? আমাদের তো পেশা এটা, আমরা এই পেশা ছেড়ে তো অন্য পেশায় যাইতে পারবো না। এই জন্য আমরা সবাই চাইতেছি যে গার্মেন্টস ঠিকই থাক, যাতে আমাদের কর্মসংস্থান এখানে থাকে, আমরা দীর্ঘদিন এখানে করে কাজ করে খাইতে পারি, আমাদের এইভাবে চিন্তা ভাবনাই আছে। অনেক ধন্যবাদ আপনাকে। বলছিলেন এখানকার একজন শ্রমিকের সাথে কথা বলতেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই তৈরি পোশাক কারখানা যদি বন্ধ হয়ে যায় তাহলে হয়তো তারা বলছে যে তাদের সমস্যা হবে, সংসার চালাতে তাদেরকে অসুবিধা হচ্ছে। এবং এর মধ্যে কিন্তু আমরা যেটা দেখেছি যে তৈরি পোশাক খাতে যে অস্থিরতা বিরাজ করতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সেই প্রতিটা কারখানার সামনে কিন্তু তারা অবস্থান নিয়ে আসছে। এবং এরই মধ্যে আমরা যেটা দেখেছি যে তৈরি পোশাক কারখানার সামনে কিন্তু এখন মূলত যে শ্রমিকরা কিন্তু সেই কারখানায় কাজ করতে গেলেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেই সব কারখানার নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং এর মধ্যে কিন্তু যে অস্থির যেসব কারখানা সেসব অস্থির কারখানার সামনে কিন্তু বিজিবি এবং সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু সেখানে তারা অবস্থান করে আছেন এবং শ্রমিকরা যাতে কারখানায় ভাঙচুর না করতে পারে সেই কারণেই আসলে এই নিরাপত্তা। এবং শ্রমিকদের যে দাবি সেই দাবিটা আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকরাও কাজে যোগদান করবে না। এই ছিল আমার কাছে সাভারের আশুলিয়ার শিল্প অঞ্চলের সর্বশেষ খবর। বাবু কামরুজ্জামান। নাজমুল, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সহকর্মী পোশাক কারখানার পরিস্থিতি জানাচ্ছিলেন আজকে সাভার এলাকা থেকে, সেখানে কারখানাগুলো সচল রয়েছে সেই খবর জানাচ্ছিলেন। সংকটে পোশাক ও বস্ত্র খাত সমাধান কি সেই বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত রয়েছেন, সালেউজ্জামান খান রয়েছেন আমাদের সঙ্গে, আমরা তাকে স্বাগত জানাতে চাই, সহসভাপতি বিটিএমএ। আরও একবার স্বাগত সালেউজ্জামান। আমরা যে প্রশ্নটি রাখতে চাই, গতকাল আপনারা যে সংবাদ সম্মেলনটি করলেন সেখানে আসলে অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলেছেন, সেখানে যদি দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে তাদেরকে নানামুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে আসলে যেতে হচ্ছে, অনেক রকম পদক্ষেপ নিতে হচ্ছে, এরকম একটি বাস্তবতায় আসলে অগ্রাধিকার ভিত্তিক কোন সমস্যাগুলো বা কোন চ্যালেঞ্জগুলোর শুরুতে সমাধান করা উচিত বলে মনে করেন? দেখেন, আমরা ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং আমাদের চ্যানেল 24 সকল দর্শককে ধন্যবাদ। আমাদের বর্তমানে একটা ক্রান্তিকারক সময় আমরা পার করতেছি। এই মুহূর্তে আমাদের অনেকগুলা প্রায়োরিটি সেট করা আছে, বাট ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য আমাদের এই মুহূর্তে ল এন্ড অর্ডারটা আমাদের সঠিক করা প্রয়োজন। আপনারা দেখেছেন গত কয়েকদিন যাবত যে শ্রমিক আন্দোলন চলছে, আসলে এটা শ্রমিক আন্দোলন না, কারণ যে সকল ফ্যাক্টরিতে আক্রমণ করা হচ্ছে সেই সকল ফ্যাক্টরি কিন্তু ক্লাস এ ক্যাটাগরি ফ্যাক্টরি, যাদের বেতন 7 তারিখের আগে সবার দিয়ে দেওয়া হয় এবং এটা বহিরাগত লোকজন। ওই ফ্যাক্টরির লোকজন কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে ফ্যাক্টরিকে রক্ষা করার জন্য। গতকাল আপনারা দেখেছেন বিগ বক্স নামে একটা ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিটার ভিতরে আপনার কাছে মনে হবে এটা ওয়ার্ল্ড ক্লাস একটা ফ্যাক্টরি, বাইরে থেকে লোকজন যে ফ্যাক্টরিকে ভাঙচুর করলো এবং অগ্নিসংযোগ দিল। এগুলা কারা? এগুলা ওই ফ্যাক্টরির কোনো লোকজন না এবং তার নিজস্ব ফ্যাক্টরির লোকজনগুলো যথেষ্ট চেষ্টা করেছে এগুলোকে রক্ষা করার জন্য, বাট পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা যারা জড়িত তারা কিন্তু নীরব ভূমিকা পালন করার কারণে আজকে এটা হয়েছে। আমরা গতকাল বিটিএমএ তে আমরা একটা সংবাদ সম্মেলন করেছি, সেখানে আমাদের কিছু দাবি আছে যে দ্রুততম সময়ে এই শ্রমিকের নামে যারা আন্দোলন করতেছে এবং যারা বহিরাগত তাদেরকে শনাক্ত করে আইনের শপথ করা উচিত।
কারণ তারা দেশের ভবিষ্যৎকে নষ্ট করতেছে এবং বাইরের সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক সেখানে কিন্তু ভাটা দিচ্ছে। এবং এই নিউজ গুলাকে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন দেশ, আমার পার্শ্ববর্তী দেশগুলো এই নিউজ গুলোকে ফলো করে প্রচার করতেছে। বাংলাদেশ থেকে প্রোডাকশন করা সম্ভব না, এটি একটা দূরীয় শক্তি এবং বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য। আমরা আমাদের বর্তমান সরকারকে সাপোর্ট দিতে চাই, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে বহির্বিশ্বে আমেরিকা, ইউরোপ তাদের অনেক পজিটিভ, তারা অনেক আশাবাদী যে উনি আমাদের দেশটাকে একটু সংস্কার করে এবং ভালো দিকে নিয়ে যেতে পারবে। তো আমাদের আরেকটা দাবি ছিল যে গ্যাসের সংকট। আজকে আপনারা জানেন যে গ্যাসের অভাবে আমাদের টেক্সটাইল মিলগুলো কিন্তু 20 to 30% ইফিসিয়েন্সি চলছে। আমরা বিভিন্ন গ্যাসের পরিবর্তে এলএনজি বা বায়োমাস দিয়ে কিন্তু ফ্যাক্টরিগুলো চালাচ্ছি, বাট এটা আসলে সম্ভব না। আমাদের কাছ থেকে গত কয়েক বছর আগে প্রায় 100% দাম বাড়ালো যে আমাদের এলপিজি দেওয়া হবে, কিন্তু আমরা অবাক হয়েছি যে 18 মাস পরও কিন্তু ইম্পোর্ট করা হয়নি। আমাদের কাছ থেকে বর্তী মূল্যে টাকা নেওয়ার পরও কেন আমাদের গ্যাস প্রবাহ করা হলো না, সেই ব্যাপারে আমরা সরকারের কাছে জানতে চেয়েছি। এবং বর্তমান সরকারের কাছে আমাদের অনুরোধ, দ্রুততম সময়ে আমাদেরকে এনার্জি নিশ্চয়তা দিতে হবে। সালেউজ্জামান, আমরা যেটি একটু বলছিলেন যে সমস্যার কথা, সব মিলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কিন্তু গতকাল যে বক্তব্যটি দিয়েছেন সেখানে কিন্তু তিনি বারবারই বলেছেন যে অর্থনীতি সচল রাখতে হলে এই পোশাক খাত এবং বস্ত্র খাত সব ধরনের এই শিল্পের চাকাকে সচল রাখতে হবে। সেখানে যে অস্থিরতা, আলটিমেটলি তো একজন শ্রমিক নিজেই নিজেকে বেকার করে ফেলছেন যদি সত্যিকার অর্থেই সে অস্থিরতা তৈরি করে। তো যেটি বলছিলেন যে এখানে আসলে বাইরের ষড়যন্ত্র কাজ করছে, তো এটি আসলে চিহ্নিত করে এটির প্রতিহত করবার আসলে উপায় কি মনে করেন উদ্যোক্তা হিসেবে? আমাদের মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের যেই গোয়েন্দা বাহিনী আছে তাদেরকে এটা দেখা উচিত। কারণ আমাদের একটা মিল যেটা গত 3 দিন আগে বাইরে থেকে 7 থেকে 10 জন ছেলে বা যুবক যাদের বয়স 18 বছরের নিচে, তারা ফ্যাক্টরিতে ভাঙচুর করে গেট থেকে ফ্যাক্টরিটা বন্ধ করে দিয়েছে। এবং তারা যেহেতু ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে, ফ্যাক্টরি থেকে 2000 লোকের সাথে তারা মিশে যাচ্ছে। এবং আমরা শুনেছি গতকাল মাইকিং এর মাধ্যমে কিছু কিছু লোক বিভিন্ন এলাকাতে তারা ফ্যাক্টরি বন্ধ রাখার জন্য আহ্বান জানাচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হলো শ্রমিকদের দাবিটা কি আপনি কি জেনেছেন? তাদের দাবি হলো 50% ছেলে এবং 50% মেয়ে চাকরি দিতে হবে। তো এগুলা এক ধরনের হাস্যকর ব্যাপার, কারণ বাংলাদেশের যতগুলো ফ্যাক্টরিতে তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি হয়, তাদের যে দাবিটা সেই দাবিটাই তো এখন পর্যন্ত আসলে সুনির্দিষ্ট না। আমাদের এখানে নারায়ণগঞ্জ জোনে একটা ফ্যাক্টরিতে আমরা শুনেছি, আমাদের মেম্বার বলেছে যে চাকরির জন্য প্রায় 2 থেকে 300 লোক গেটে তারা ভিড় করছে, তারা চাকরি চাচ্ছে। যখন চাকরির জন্য তাদেরকে বলা হলো ঠিক আছে আমরা চাকরি নেবো, তোমরা ইন্টারভিউ তো, তারা কিন্তু চলে গেছে, তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে বোঝা যায় যে এখানে একটা চক্র, তারা এই দেশটাকে অস্থির করার জন্য এই ধরনের বিভিন্ন রকমের ভাবে বিভিন্ন ফ্যাক্টরিতে হামলা চালাচ্ছে। তাদের আসলে এজেন্ডা একটাই, এই দেশটাকে একটা খারাপ দিকে নিয়ে যাওয়ার জন্য। তাই আমি মনে করি আমাদের মালিক শ্রমিক ভাইয়েরও তাদের নিজেদের ফ্যাক্টরিকে সুরক্ষা দিতে হবে তাদেরকে, এবং সরকারকে সবাই মিলে সাহায্য করা উচিত। আমি মনে করি যে পুলিশ এবং যারা এনজিও আছে, যারা এজেন্সি আছে, তারা যাতে এটাকে খুব সুনির্দিষ্টভাবে এটাকে পরিলক্ষণ করেন এবং এটাকে সমাধানের দিকে যান। নিশ্চয়ই। কোথাও কি মনে হয় যে এই যে 15 বছর ধরে আমরা দেখেছি যে ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ, তাদের যে স্বৈরশাসন অপশাসন, তাদের যারা লেজুর বৃত্তি করেছেন, সেই মানুষগুলো এখন ছড়িয়ে ছিটিয়ে নানা রকম ষড়যন্ত্র করবার চেষ্টা করছেন, পোশাক কারখানায় অস্থিরতা তৈরি করবার চেষ্টা করছেন, সেটি উদ্দেশ্য প্রণোদিত, সেটি আপনাদের কাছে মনে হয় কিনা? দেখেন, আমাদের কিন্তু উপরের লেভেলে আজ থেকে হয়তো বা 1 থেকে 200 লোক ট্রান্সফার হয়েছে, এর মানে কিন্তু না 15 বছরের যেই তাদের যে লোকজন তা কিন্তু সশরীরে তারা আছে। আমাদের যে আগের যে স্বৈরাচারী গভর্নমেন্ট যেটা ছিল, তাদের লোকজন কিন্তু এখন আছে, শ্রমিকদের মধ্যে হয়তো বা আছে, হয়তো পুলিশের মধ্যে আছে। সব লোক তো আর খারাপ না, বাট আমাদের তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং এটা দায়িত্ব সরকারের যে তাদেরকে ধরে, যারা অন্যায়কারী, যারা দুষ্কৃতিকারী, তারা যে কোনো দলেরই হোক, কিন্তু তাদেরকে বিচার আওতায় আনতে হবে। কারণ এই দেশটা আমাদের সবার, আমাদের দেশের গ্রোথ আমাদেরকেই গড়ে তুলতে হবে। তা আমি মনে করি যে পুলিশ ভাইদের আগে আসা উচিত এবং যারা দুষ্কৃতিকারী তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা উচিত দ্রুততম সময়ে। নিশ্চয়ই। একটু বলবেন কিনা যে এই মুহূর্তে বস্ত্র খাতের, পোশাক খাতের তো সমস্যা চলছে, এই বস্ত্র খাতের আপনাদের নিরবিচ্ছিন্ন গ্যাস একটি বড় চ্যালেঞ্জ, জ্বালানি একটি বড় চ্যালেঞ্জ।
সেটির গতকাল আপনারা সংবাদ সম্মেলন করলেন, সেখানে আসলে জ্বালানি সংকটে আপনাদের সমাধানের কোনো পরামর্শ আছে কিনা? সংকট তো অনেকদিন ধরেই চলছে জ্বালানিতে। এই মুহূর্তে আমরা যেটা শুনেছি গত 4 মাস যাবত যে এলএনজি আমদানি হচ্ছে না, একটা এফিসিওর বন্ধ আছে, যেটা আগের গভর্নমেন্ট আমল থেকে হয়েছে। এই একটা এফিসিওর দ্রুততম সময় চালু করতে হবে এবং আমাদেরকে এই মুহূর্তে ইমার্জেন্সি বেসিসে এলএনজি ইম্পোর্ট করতে হবে, তার কোনো বিকল্প নেই। এটা হলো শর্ট টাইম সলিউশন এবং লং টাইম সলিউশনের ক্ষেত্রে আমাদের নিজেদের কূপগুলো খনন করার দরকার। গত 15 বছর আপনারা জানেন যে আমাদের যে নীতি ছিল তা ইম্পোর্ট নীতি ছিল, যে আমরা বিদেশ থেকে পাওয়ার ইম্পোর্ট করব বা জ্বালানি ইম্পোর্ট করব। গত সরকার আমাদের নিজস্ব বাপেস্তি দিয়ে কোন রকম অনুসন্ধান করেনি, তাদের নীতি ছিল যে আমরা ইম্পোর্ট করব। হয়তো বা সেটা সাময়িক ঠিক আছে, বাট লং টাইমের ক্ষেত্রে আমাদের অবশ্যই নিজেদের জ্বালানি উত্তোলন করার দিকে যাওয়া উচিত। আমাদের উপদেষ্টা মহোদয় যিনি জ্বালানিতে আছেন তিনি অলরেডি এগুলি নিয়ে কাজ শুরু করেছেন, বাট এটা সময় সাপেক্ষ ব্যাপার, মিনিমাম 5 থেকে 6 বছরের প্রয়োজন মিনিমাম। এই জন্য আমরা মনে করি আমাদেরকে এই মুহূর্তে দ্রুততম সময়ে, আমরা যেটা শুনেছি গণমাধ্যম বা পেট্রোবাংলার মাধ্যমে, যে সামিট গ্রুপের একটা আরসিইউ বন্ধ আছে গত 3 থেকে 4 মাস যাবত, এটা দ্রুততম সময় এটার সক্ষমতা আনা উচিত এবং দ্রুততম সময় এলএনজি ইম্পোর্ট করা দরকার। এই মুহূর্তে 700 মিলিয়ন ঘনফুট আমাদের সাপ্লাই চেইনের শর্টফল আছে, এতটুকু যদি আমরা এখন ইম্পোর্ট করতে পারি তাহলে দ্রুততম সময় আমাদের ফ্যাক্টরিগুলো চালু করতে পারবো। আর দেখেন, ইম্পোর্ট করতে গেলে আমাদের দরকার ডলার। যদি আপনি আমাদেরকে গ্যাস না দেন তাহলে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলো যদি না চলে তাহলে তো সামনের মাসগুলো তারপরে ডলারের আরো সংকট সৃষ্টি হবে। আমাদের ফ্যাক্টরি কিন্তু প্রচুর পরিমাণ র মেটেরিয়াল দ্বারা স্টক করে আছে। যদি আপনি আমাকে গ্যাস দেন $1,00,000 তাহলে এক্সপোর্ট ইন্ডাস্ট্রি বাংলাদেশকে $40 লাখ সম পরিমাণ রেভিনিউ এনে দিবে উইদিন 3 মাসের মধ্যে। তাহলে এইটাই একমাত্র খাত যেখানে আপনি ইম্পোর্ট করা গ্যাস দিলেও আপনি কিন্তু 40 গুণ রেভিনিউ ডলার পাবেন। তাহলে আমাদের উচিত এই মুহূর্তে এলএনজি ইম্পোর্ট করা এই মুহূর্তে, এবং লং টার্মের জন্য আমাদের প্ল্যান করা উচিত যে নিজস্ব যে অফশোর বা অনশোরে ড্রিলিং গুলো দ্রুত শুরু করা। বাট এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমি আশা করি আমাদের নেক্সট গভর্নমেন্ট বা এই গভর্নমেন্ট গুলো এগুলো নিয়ে কাজ করবে। জি, আমরা যেটি বলছিলেন যে চ্যালেঞ্জের কথা, সেটি নিয়ে আসলে সরকার নিশ্চয়ই তৎপর রয়েছেন, চেষ্টাও করছেন। সব মিলিয়ে আপনাদের এই ধরনের উৎপাদন ব্যাহত হওয়ার কারণে, গ্যাস না থাকবার কারণে মিড লেভেলের যে কারখানাগুলো রয়েছে সেখানে আসলে এক ধরনের অসন্তোষ বা বেতন নিয়ে শ্রমিকদের মধ্যে হতাশা, এই ধরনের ঘটনা তৈরি হচ্ছে কিনা, এক ধরনের আশঙ্কা তৈরি হচ্ছে কিনা, বা আপনাদের মধ্যে আসলে উদ্বেগগুলো কি? আমাদের মধ্যে আসলে উদ্বেগগুলো দেখেন, একটা ফ্যাক্টরি কিন্তু 3টা শক্তির উপর চলে। এক হলো ব্যাংকিং ঋণ, আমাদের লোনের ইন্টারেস্ট হয়ে গেছে প্রায় 14 থেকে 15%। সেকেন্ড, আমাদের পাওয়ার, যেটা অলরেডি 400 টাইমস বেড়ে গেছে। অন্যদিকে আমাদের ফ্যাক্টরিগুলো অনলি 40 to 50% এফিসিয়েন্সি, বেশিরভাগ ফ্যাক্টরি চলতেছে। আরেকদিকে স্যালারি কিন্তু অলরেডি 57% বেড়েছে গত 4 মাস আগে। তো এই 3টা কস্টকে মিনিমাইজ করা এখন ভেরি ডিফিকাল্ট। আমাদের এই মুহূর্তে অনেকগুলো ফ্যাক্টরি অবশ্যই সংখ্যার মধ্যে আসে, সামনের মাসগুলো তারা কিভাবে বেতন দিবে। আমি মনে করি গভর্নমেন্টকে এই মুহূর্তে এই ব্যাপারে সচেতন হওয়া উচিত। আমাদের প্রথম প্রায়োরিটি আমাদের ল এন্ড অর্ডার, এবং এর সাথে সাথে আমাদের জ্বালানি নিশ্চয়তা, সেই ক্ষেত্রে শিল্পে জ্বালানি নিশ্চয়তা এনশিওর করা উচিত। আমি মনে করি যদি আপনারা খুব দ্রুত গ্যাসের সরবরাহ বৃদ্ধি করতে পারেন, এটা হয়তো একটু কস্টলি হবে, বাট এটা বিনিময়ে ইন্ডাস্ট্রি থেকে, বিশেষ করে এক্সপোর্টের ইন্ডাস্ট্রি থেকে আপনি এটা বিনিময়ে অনেক বেশি রিটার্ন পাবেন, যেটা আমাদের ডলার রিজার্ভের ক্ষেত্রে অনেক সহযোগিতা ভূমিকা পালন করবে। নিশ্চয়ই আমরাও সেটি চাই যে দ্রুত আপনাদের কারখানাগুলো আসলে আরও বেশি সচল হয়ে উঠুক এবং উৎপাদনশীলতা বাড়ুক, কারণ আমরা রপ্তানি নিয়ে এক ধরনের উদ্যোক্তাদের মধ্যে হতাশা দেখতে পাচ্ছি। আমি অনুষ্ঠানের শেষ দিকে যে ছোট্ট করে যদি একটু জানতে চাই, এই যে ভারতীয়, আপনারা যেহেতু তুলা আমদানির বিষয়ে বলেছিলেন, গতকাল মনে হয় সংবাদ সম্মেলনে বলেছিলেন, সেখানে আপনাদের কোনো সুনির্দিষ্ট পরামর্শ বা দাবি ছিল যে সেটি নিরুৎসাহিত করা, এই বিষয়টি নিয়ে একটু পরিষ্কার করবেন কিনা দর্শকদেরকে? দেখেন, প্রতিটা ফ্যাক্টরি, প্রতিটা দেশ কিন্তু তার নিজস্ব পণ্য বেশি ব্যবহার করা উচিত, সেটা সবসময় প্রোটেকশন থাকে, এটা পৃথিবীর সব দেশে আছে, আমেরিকা তো আছে। সেজন্য আমরা গভর্নমেন্টকে পরামর্শ দিয়েছি, কারণ বাংলাদেশে এখন প্রচুর পরিমাণ সুতা এবং রিজার্ভ রয়েছে। অন্যদিকে বাই রোডে বিভিন্ন বর্ডার দিয়ে কিন্তু সুতা আমদানি হচ্ছে। আমাদের বর্ডার গুলো এখন সুরক্ষিত না।
আমাদের দেখা যায় যে কোনো ফ্যাক্টরি বা কোনো কেউ বা কাহারা 30 কাউন্ট সুতার এলসি দিয়ে 80-90 কাউন্ট বা 100 কাউন্ট নিজ ডিক্লারেশন দিয়ে সুতা ইম্পোর্ট করার একটা সুযোগ রয়ে গেছে বর্ডার দিয়ে। আমাদের জন্য গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করেছে আপাতত পর্দা কিছুদিনের জন্য যাতে বাই রোডে যাতে সুতা আমদানিটা স্থগিত থাকে, যেটা শিপের মাধ্যমে ইম্পোর্ট করুন বাই সিতে। এতে কি হবে, আমাদের চিটাগং পোর্ট কিন্তু ক্যাপাসিটি অনেক ভালো এবং ক্যাপাবিলিটি, তাদের এখানে চেকিংটা অনেক বেটার দেন দা বাই রোড। এতে কি হবে, নিজ ডিক্লারেশনটা কম হবে। আমাদের অনুরোধ সরকারের কাছে যে এই মুহূর্তে কিছুদিনের জন্য যে পর্যন্ত আমাদের বর্ডারের সক্ষমতা না বাড়ে, আমরা টেস্টিং ফ্যাসিলিটি না করতে পারি, ততদিন যাতে আমরা বাই রোডে যাতে সুতার ইম্পোর্ট না হয়, সুতার যাতে সিপি ইম্পোর্ট হয়, সেটা আমাদের সরকারের কাছে আমাদের অনুরোধ। জি, এই মুহূর্তে যদি একটু বলেন যে আজকের দিনের কথাই যদি বলেন যে আপনার কারখানা অথবা বিটিএম এর যারা সদস্য কারখানা রয়েছে তাদের উৎপাদনশীলতা আসলে স্বাভাবিক সময়ের তুলনায় কত শতাংশে নেমে এসেছে, সেটি কোনো গড় হিসাব করে বলার সুযোগ আছে কিনা? আমরা গতকাল বিটিএম এর মিটিং এ আমাদের অনেক সদস্য মিলে আমাদেরকে লিখিতভাবে কমপ্লেইন দিয়েছে। তো আমরা একটা গতকাল হিসাব করেছি, প্রায় নারায়ণগঞ্জ জোনের ফ্যাক্টরি গুলা 50% ইভিসিডি চলছে। কেউ বা অনেকে আবার অল্টারনেটিভ ফুয়েল দিয়ে চালাচ্ছে বা এলপিজি বা এলএনজি বা সিএনজি দিয়ে চালাচ্ছে, তাদের হিসাবটা ভিন্ন। বাট এবারে যদি বলেন 50% ফ্যাক্টরি কিন্তু প্রোডাকশন বন্ধ রয়েছে। এবং সবচেয়ে বড় আমাদের টেনশনের ব্যাপার হলো এই ধরনের ফ্যাক্টরি একজন 500-600 কোটি ইনভেস্টমেন্ট করার পর এবং তার কাছে অর্ডারও আছে, যদি আমরা পারফর্ম করতে না পারি তাহলে কিন্তু আমাদের ক্রেতারা আমাদের পার্শ্ববর্তী দেশে চলে যাবে। আমাদেরকে এখনই এটাতে অ্যালার্ট হওয়া উচিত এবং আমার পার্শ্ববর্তী দেশে এটা বিজনেস, সবাই তার বিজনেসটা করার জন্য চেষ্টা করবে। আমাদের দেশের এই সমস্যাগুলা তারা হাইলাইট করে বিভিন্ন দেশের আমাদের বায়ারদের কাছে ভিডিও প্রতিবেদন পাঠাচ্ছে যে তোমরা বাংলাদেশ থেকে অর্ডার গুলো শিফট করে আমাদেরকে দাও, বাংলাদেশের সিচুয়েশনটা ভালো না, আমাদের বায়ারদের সাথে সম্পর্ক ভালো থাকার কারণে বায়াররা কিন্তু আমাদের এই ধরনের তথ্য দিচ্ছে। তো আমরা চেষ্টা করতেছি অল্টারনেটিভ ফুয়েল দিয়ে যাতে বায়ারদের যাতে কোনো প্রবলেম না হয়, তাদের কনফিডেন্স যাতে ঠিক থাকে সেজন্য ব্যবস্থা নেওয়ার জন্য। বাট সব ফ্যাক্টরির ক্ষেত্রে সেটা সম্ভব হবে না। জি, তার মানে আমরা একটা যেটি বলছিলেন সবাই আসলে এক ধরনের উদ্বেগের কথা বারবারই বলছিলেন যে পোশাক বস্ত্র খাত মালিকরা যে ক্রেতাদেরকে যেন অন্যদিকে ডাইভার্ট করে দেয়া যায় বাংলাদেশ থেকে, এটি একটি ষড়যন্ত্রের কথা যেটি বলছিলেন যে এটি এক ধরনের পরিকল্পিতভাবে করার চেষ্টা করা হচ্ছে। সেই জায়গায় বোধহয় আমাদের আরো বেশি সতর্কতা প্রয়োজন। আমরা দেখেন, আপনি ষড়যন্ত্র তো সবসময় ছিল, এখনো আছে এবং সামনেও থাকবে, অতীত ছিল। আমরা কিন্তু এগুলো মোকাবেলা করে এসেছি। আপনি যদি দেখেন সুপরিকল্পিত ভাবে বাংলাদেশে আমরা ইয়ান যদি বিক্রি করতাম সেখানে 4-5% ইনসেন্টিভ পেতাম। আমাদের দেশে ইনসেন্টিভ কমিয়ে কমিয়ে কেউ বা কারা এটা 1.5% চলে এসেছে। বাট অন্যদিকে আমার পার্শ্ববর্তী দেশ রোড টেপ নামে ভ্যাটের নামে তারা 5%, 3.8% রোড টেপ এবং 2% ভ্যাট রিফান্ড, এরকম ভাবে তারা তাদেরকে ইনসেন্টিভ দিচ্ছে বিভিন্ন নামে। তাহলে তার সাথে আমার যে কম্পিটিশন, এটা তো টিকে থাকাটা খুব কঠিন হবে। আমার পণ্যের প্রোডাকশন কস্ট $3, আমার পার্শ্ববর্তী দেশেরও প্রোডাকশন কস্ট $3, অথচ সে যদি আন্ডার ভ্যালুতে বিক্রি করে সে গভর্নমেন্টের কাছ থেকে নেয়ার অ্যাবাউট 5.8% মতো তারা ইনসেন্টিভ পাচ্ছে, বা বিভিন্ন নামে উইথিন 3 days এর মধ্যে। আর আমাদের এখানে একটা সক্ষমতার নামে, আমাদের উন্নয়নশীল হওয়ার নামে আমাদের ইনসেন্টিভ আপনারা কমিয়ে দিলেন। এটা 1% ইজ নাথিং, কেউ আর অ্যাপ্লাই করবে না। তো এই ধরনের লং টার্ম এবং শর্ট টার্ম কিন্তু বিভিন্ন প্ল্যানিং রয়েছে এবং পার্শ্ববর্তী দেশগুলোকে এই টেক্সটাইল বিজনেস থেকে তারা নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন প্যাকেজ কিন্তু দিয়েছে, আপনারা জানেন, লং টার্ম, শর্ট টার্ম এবং ফ্যাক্টরি করার জন্য কোনো কোনো প্রদেশ 40% মতো ক্যাপিটাল গ্র্যান্ড হিসেবে দিচ্ছে। তো সেই জায়গায় আমাদের 14-15% ইন্টারেস্ট রেটে ইন্ডাস্ট্রি করা, পাওয়ারের দাম বাড়ানো, বেতন বাড়ানো এবং ইনসেন্টিভ না পাওয়া, এই যে দুইজনের মধ্যে যে গ্যাপ, এটা কিন্তু দিন দিন বাড়ছে। আমরা আশা করি বর্তমান গভর্নমেন্ট অনেক চিন্তিত মাইন্ডেড, ওনারা এই সবগুলোকে বিশ্লেষণ করবে, করে একটা লং টার্ম যাতে আমাদের একটা সেফটি হয়, আমরা ন্যায্যতা যাতে পাই, সেজন্য ওনারা একটা প্ল্যানিং করবে যাতে আমাদের ইন্ডাস্ট্রিগুলো বাঁচে। জি, সালিকুজ্জামান, অসংখ্য ধন্যবাদ জানাই। আমরাও আশা করব যে এই যে পরিস্থিতি কাটিয়ে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে। আমরা বারবারই বলছি যে নতুন এক বাংলাদেশ, সম্ভাবনার বাংলাদেশ, সেখানে আপনাদের হাত ধরেই আবার বাংলাদেশ ঘুরে দাঁড়াবে সেই প্রত্যাশা জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আজকের এই আলোচনায় আপনি সময় দিয়েছেন। আবারও পরবর্তী কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই আমরা আরও কথা বলবো। ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, থ্যাংক ইউ।
দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিটিএম এর সহসভাপতি সালেকুজ্জামান। কথা বলছিলেন চলমান পরিস্থিতি নিয়ে। আমরা বিজনেস আওয়ারের সময় হলো একটা বিরতি নিবার, ফিরবো শেয়ার বাজার আপডেট এবং ব্যবসা বাণিজ্যের অন্যান্য খবর নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিজনেস আওয়ারের সাথে আছি বাবু কামরুজ্জামান। এবারে জানাবো শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে আজকে লেনদেন চলছে। পুঁজিবাজারের সবশেষ পরিস্থিতি দেখে নিব চলুন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। এই মুহূর্তে যদি সবশেষ লেনদেন পরিস্থিতির দিকে আমরা তাকাই, তাহলে দেখতে পাবো যে প্রধান সূচক ডিএসইএক্স কিন্তু 21 পয়েন্ট বেড়েছে। 21 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5735 পয়েন্টে, এবং সরিয়া সূচক যেটি সেটিও কিন্তু প্রায় 6 পয়েন্ট 5.92 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1246 পয়েন্টে। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত যে DS30 সূচকটি রয়েছে সেটি কিন্তু আজকে কমেছে, 2 পয়েন্ট কমে অবস্থান করছে 2104 পয়েন্টে, 3 পয়েন্টের কিছু বেশি কমেছে। এখন পর্যন্ত হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে আজকে 198টির দর বেড়েছে, কমেছে 132টির, এবং অপরিবর্তিত আছে 65টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দাম। আর মোট লেনদেন হয়েছে 485 কোটি টাকার কিছু বেশি এখন পর্যন্ত। আমরা যে লেনদেনের প্রবণতা দেখতে পাচ্ছি তাতে করে হয়তো 600 কোটি ছাড়িয়ে যেতে পারে লেনদেন। এই ছিল সব মিলিয়ে আজকের পুঁজিবাজার পরিস্থিতি। এবার আমরা মুদ্রা বাজারের পরিস্থিতি জানবো। প্রধান মুদ্রা বিনিময় মূল্য যদি দেখি, সোনালী ব্যাংকের সূত্র ধরে আমরা দেখতে পাবো যে মার্কিন ডলার 119 টাকায় কেনা হচ্ছে, 120 টাকায় বিক্রি হচ্ছে খোলা বাজারে, যেটি আরেকটু বেশি। ইউরো 127 টাকায় কেনা হচ্ছে, 132 টাকায় বিক্রি হচ্ছে। পাউন্ড 146 টাকায় কেনা হচ্ছে, 152 টাকায় বিক্রি করা হচ্ছে। চীনা ইউয়ান 13 টাকায় কেনা হচ্ছে, 17 টাকায় বিক্রি হচ্ছে। সৌদি রিয়াল 30 টাকায় কেনা হচ্ছে, 31 টাকা 40 পয়সায় বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় কেনা হচ্ছে, 1 টাকা 45 পয়সায় বিক্রি করা হচ্ছে। এবারে স্বর্ণের বাজার দেখে নেব। স্বর্ণের দাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নিয়মিত হালনাগাদ যে তথ্য দিয়ে থাকেন আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে, 22 ক্যারেটের সবথেকে ভালো মানের স্বর্ণ কিন্তু এখন 1,26,000 টাকা প্রতি ভরি। 21 ক্যারেটের স্বর্ণ এখন 1,20,000 টাকা, 18 ক্যারেটের স্বর্ণ 1,03,000 টাকা ভরি প্রতি, এবং সনাতন স্বর্ণের দাম কিন্তু 85,000 টাকা প্রতি ভরি। এবারে রূপার দর দেখে নেব। রূপার বাজার অপরিবর্তিত রয়েছে দীর্ঘদিন ধরেই। 22 ক্যারেটের সবথেকে ভালো মানের যে রূপা সেটি আগের দামে লেনদেন হচ্ছে 2098 টাকা ভরি। 21 ক্যারেটের রূপা 2005 টাকা, 18 ক্যারেটের রূপার দাম পড়বে 1714 টাকা ভরি, এবং সনাতন রূপার দাম পড়বে 1282 টাকা ভরি। দর্শক, এই ছিল আমাদের কাছে স্বর্ণ মুদ্রা রূপার বাজারের আপডেট, সবশেষ দরদাম। বিজনেস আওয়ারের সময় হলো আরও একটা বিরতি নিবার, ফিরবো দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে। আশা করি সাথে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত বিজনেস আওয়ারে। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। শুধুমাত্র প্রবাসী সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার নিয়ে সৌদি আরবের রিয়াদে উদ্বোধন হয়েছে বাংলাদেশের ট্রাভেল এজেন্সি আসাবিল ট্রাভেলসের রিয়াদ শাখা। দেশকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করতে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে গণজাগরণ সৃষ্টির আহ্বান জানিয়ে উদ্বোধন করেন তরুণ ইসলামিক স্কলার আবু তহা মোহাম্মদ আদনান। মকবুল আহমদ পাটোয়ারি সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিয়াদ কমিউনিটির আব্দুল্লাহ আল মামুন, জাহাঙ্গীর আলম, ফারুক আহমেদ চান, সোহরাব হোসেন লিটন সহ আরও অনেকেই। অনুষ্ঠানের সভাপতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সকল ভাইকে আপনারা। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতি দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টার সংবাদে বিজনেস এক্সপ্রেস দেখবেন। সে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।